ইরানের বিক্ষোভে অন্তত 25টি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ। ধর্মীয় স্থাপনা কেন টার্গেটে? কেউ কি জনরোষের ফায়দা লুটছে? ইরানে হামলা প্রস্তুতি নিয়ে ট্রাম্পের তোড়জোড়। তেহরানের নিশানায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি। ঝুঁকি নেবে কি ওয়াশিংটন? টালমাটাল বিশ্ব পরিস্থিতিতে চীন, রাশিয়া, ইরানের সম্মিলিত নৌ মহড়া শুধুই অনুশীলন বলে এড়ানোর সুযোগ আছে কি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। সরকার বিরোধী বিক্ষোভের সাথে মসজিদ জ্বালিয়ে দেওয়ার যৌক্তিকতা কি? তাও আবার মধ্যপ্রাচ্যে, মুসলিম অধ্যুষিত দেশে। খোদ ইরানে ঘটেছে হতবাক করা এমন কাণ্ড। তেহরানের মেয়রের দাবি, শুধু একটি নয়, আগুন দেওয়া হয়েছে কমপক্ষে 25টি মসজিদে। এখানেই শেষ নয়, লুট হয়েছে একাধিক ব্যাংক, হামলা হয়েছে সরকারি দপ্তরে। প্রশ্ন উঠেছে, মসজিদের মতো ধর্মীয় স্থাপনাকে টার্গেট করা কেন হচ্ছে? তবে কি জনরোষের ফায়দা নিচ্ছে ছদ্মবেশী কোনো গোষ্ঠী? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। যে ইরানে মসজিদের মিনার ছিল সার্বভৌমত্বের প্রতীক, আজ সেখানেই জ্বলছে আগুনের লেলিহান শিখা। রাজধানীর রাজপথ থেকে অলিগলি, বিক্ষোভকারীদের রোষানল থেকে রেহাই পাচ্ছে না ধর্মীয় স্থাপনাও। 46 বছরের ইসলামিক শাসনের ভিত কি তবে আজ নিজের গড়া প্রাচীরের নিচেই চাপা পড়ছে? 14তম দিনে পা দিয়ে এক প্রলয়ঙ্কারী রূপ ধারণ করেছে ইরানের বিক্ষোভ, যা শুরু হয়েছিল জ্বালানি ও মুদ্রার অস্বাভাবিক অবমূল্যায়নের প্রতিবাদে, তা এখন রূপ নিয়েছে সরাসরি শাসন ব্যবস্থা পরিবর্তনের এক দফায়। পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝা যায় গত 8, 9 ও 10 জানুয়ারির রাতের তাণ্ডবে। এই 3 দিনে বিক্ষোভকারীরা কেবল রাজপথ দখল করেনি, বরং আক্রোশে পুড়িয়ে দেয় বেশ কয়েকটি ব্যাংক। হাজার হাজার মানুষ নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভেঙে একাধিক সরকারি দফতর ঘিরে ফেলে। তবে চলমান বিক্ষোভে মসজিদ জ্বালিয়ে দেওয়ার মতো নজিরবিহীন ঘটনা বিশ্বকে হতবাক করে দিয়েছে। গত কয়েকদিনে ইরানে 2 ডজনেরও বেশি মসজিদে আগুন দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন তেহরানের মেয়র আলী রেজা জাকানি। জাকানির দাবি, ইরানে একাধিক ব্যাংক লুট করা হয়েছে এবং বিভিন্ন সরকারি দপ্তর আক্রমণের শিকার হয়েছে। সেই সাথে বিক্ষোভকারীরা 25টি মসজিদে আগুন ধরিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন মসজিদের মতো ধর্মীয় স্থাপনাকে টার্গেট করছে বিক্ষোভকারীরা? ইরানের বিক্ষোভে মসজিদ লক্ষ্যবস্তু হওয়ার প্রধান কারণ হল দেশটিতে মসজিদের রাজনৈতিক ও রাষ্ট্রীয় ভূমিকা। মসজিদগুলোকে কেবল ধর্মীয় উপাসনালয় নয়, বরং বর্তমান শাসক গোষ্ঠীর ক্ষমতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। অনেকের মতে ইরানে মসজিদগুলো এখন আর কেবল জনসাধারণের দ্বারা পরিচালিত ধর্মীয় প্রতিষ্ঠান নেই, কারণ এগুলোকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং প্রতিটি প্রদেশে খতিবদের সরাসরি সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে নিয়োগ ও নিয়ন্ত্রণ করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, দেশের অনেক মসজিদে সরকারের অনুগত আধাসামরিক বাহিনী বাসিজের ঘাঁটি স্থাপন করা হয়েছে। এই বাহিনীর সদস্যরা বিক্ষোভ দমনে সরাসরি অংশ নেয়, ফলে মসজিদগুলো বিক্ষোভকারীদের কাছে দমন পীড়নের কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, 4 দশকেরও বেশি সময়ের লৌহ কঠিন শাসনে এমন জনবিস্ফোরণ আগে কখনো দেখা যায়নি। ইরানের সংবিধানের 186 নম্বর ধারায় বলা আছে, কোনো গোষ্ঠী কিংবা সংগঠন যদি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র অবস্থান গ্রহণ করে, তাহলে ওই গোষ্ঠীর বা সংগঠনের সব সদস্যকে মুহরেব বা আল্লাহর শত্রু বলে গণ্য করা হবে। এরই মধ্যে ইরানের বিক্ষোভরত জনতাকে আল্লাহর শত্রু হিসেবে ঘোষণা করেছে দেশটির ক্ষমতাসীন ইসলামপন্থী সরকার। আর ইরানের সংবিধান অনুযায়ী আল্লাহর শত্রুদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। ইরানের এই সংকট এখন আর কেবল অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি বৈশ্বিক রাজনীতির এক অগ্নিপরীক্ষা। ইরানের ভাগ্য এখন কেবল খামেনির হাতে নয়, বরং রাজপথে থাকা হাজার হাজার মানুষের বজ্রমুষ্টির ওপরও নির্ভর করছে। ইতিহাসের এই ক্রান্তি লগ্নে প্রশ্ন একটাই, ইরানের আকাশে কি তাহলে নতুন কোনো বিপ্লবের সূর্য উঠবে? মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। আক্রান্ত হলে শুধু পুরনো শত্রু ইসরায়েলে নয়, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে আঘাত হানার হুমকি দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ হুঁশিয়ার করে বলেছেন, মার্কিন জাহাজও তেহরানের নিশানা থেকে বাদ যাবে না। এমন অবস্থায় উস্কানি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের জনগণ স্বাধীনতার জন্য মুখিয়ে আছে। এদিকে পশ্চিমা দেশগুলোর খোলামেলা সমর্থনে ইরানে
আরও আগ্রাসী হয়ে উঠেছে বিক্ষোভকারীরা। টালমাটাল পরিস্থিতিতে নানামুখী ষড়যন্ত্র ব্যর্থ করে টিকতে পারবে কি ইরানের সরকার? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। হামলা পাল্টা হামলার হুঁশিয়ারিতে যুদ্ধের কিনারায় যুক্তরাষ্ট্র ও ইরান। এবার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ হুঁশিয়ারিতে বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে ছেড়ে দেবে না তেহরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও জাহাজ লক্ষ্য করে হামলা চালাবে ইরান। এমনকি যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলও হামলা থেকে রক্ষা পাবে না। রবিবার পার্লামেন্ট ভাষণে মোহাম্মদ বাকের আরও বলেন, মার্কিন প্রেসিডেন্টের উচিত সময় থাকতে সংশোধিত হওয়া, অন্যথায় অনুশোচনার জন্য অনেক দেরি হয়ে যাবে। ট্রাম্প, আপনি সতর্ক থাকবেন। যেভাবে আপনি হুঁশিয়ারি দিচ্ছেন, মনে রাখবেন ইরানের মাটিতে হামলা হলে তার পরিণতি হবে ভয়াবহ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও জাহাজ লক্ষ্য করে আমরা হামলা চালাবো। আপনাদের বন্ধু ইসরায়েলও হামলা থেকে রক্ষা পাবে না। ইরানের অভ্যন্তরীণ ইস্যু ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করবেন না। সময় থাকতে সংশোধিত হবেন। এর আগে কয়েক দফায় ইরানে হামলার হুঁশিয়ারির পর শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেন, ইরানের জনগণ স্বাধীনতার জন্য মুখিয়ে আছে, যুক্তরাষ্ট্র তাদের সহায়তা দিতে প্রস্তুত। মার্কিন কর্মকর্তাদের বরাতে বিভিন্ন গণমাধ্যমেও যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির বিষয়টি উঠে এসেছে। ইরান থেকে নির্বাচিত সম্রাট শের শাহের পুত্র রেজা পাহলভি রবিবার এক ভিডিও বার্তায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের উস্কে দিয়ে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সহায়তার আশ্বাস দিয়েছে, এখনই রাজপথ ছাড়া ঠিক হবে না। ইরানের সরকারের পরাজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান রেজা পাহলভি। বিক্ষোভকারীরা পুরো বিশ্ব তোমাদের সাথে আছে। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প তোমাদের সহায়তার আশ্বাস দিয়েছেন। যে কোনো উপায়ে রাজপথে থাকবে, বিজয় আমাদেরই হবে। আমি শীঘ্রই তোমাদের কাছে ফিরে যাব। এদিকে ইরানে চলমান বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির প্রায় প্রতিটি প্রদেশে। বিক্ষোভকারীরা হয়ে উঠেছে আরও আগ্রাসী, বাড়াচ্ছে জ্বালাও পোড়াও। হতাহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, নিহত ছাড়িয়েছে শতাধিক। এমনকি সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে। এই পরিস্থিতিতে ইরান সরকার নিরাপত্তা বাহিনীর মাধ্যমে আন্দোলন দমানোর চেষ্টা করছে। এতে সরকারের সঙ্গে জনগণের দূরত্ব বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, বিদেশি শক্তি বড় ধরনের হস্তক্ষেপ না করলে বিক্ষোভকারীদের শেষ পর্যন্ত ঘরে ফেরানো যেতে পারে। তবে পশ্চিমারা হস্তক্ষেপ করলে অভ্যন্তরীণ সংঘাত রূপ নেবে বড় ধরনের যুদ্ধে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইরানে বিক্ষোভ দমনে কঠোর দমন পীড়নের অভিযোগ তুলে সেখানে সামরিক অভিযানের বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন ইঙ্গিতে মার্কিন গণমাধ্যমে জানানো হয়েছে, সম্ভাব্য হামলার বিভিন্ন বিকল্প ইতোমধ্যেই তার সামনে পেশ করা হয়েছে। এমন হলে গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে পড়ার আগাম সতর্কবার্তা দিয়েছেন বিশ্লেষকরা। এই অবস্থায় ইরানে হামলার ঝুঁকি নেবেন কি ট্রাম্প? হিজর জুবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমছে যুদ্ধের মেঘ। ইরানে চলমান বিক্ষোভ নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরের হিসাব নিকাশ ঘিরে নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে বিশ্ব রাজনীতিতে। ইরানে বিক্ষোভ দমনে কঠোর দমন পীড়নের অভিযোগ সামনে এনে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস ও মার্কিন প্রতিরক্ষা মহলের একাধিক সূত্রের বরাতে জানা যাচ্ছে, সম্ভাব্য হামলার নানা কৌশল ও লক্ষ্যবস্তু নিয়ে ইতোমধ্যে তাকে বিস্তারিতভাবে ব্রিফ করা হয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা আসেনি, তবে বিষয়টি যে কেবল কূটনৈতিক চাপের মধ্যেই সীমাবদ্ধ নেই তা স্পষ্ট হয়ে উঠেছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, 11 জানুয়ারি ট্রাম্পের কাছে ইরান সংক্রান্ত সামরিক বিকল্পগুলো তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসব ব্রিফিংয়ে সম্ভাব্য বিমান হামলা থেকে শুরু করে নির্দিষ্ট স্থাপনায় লক্ষ্যভিত্তিক অভিযানের পরিকল্পনাও আলোচনায় এসেছে। শেষ খবর পর্যন্ত ট্রাম্প সরাসরি অনুমোদন না দিলেও হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনাকে তিনি যে উড়িয়ে দিচ্ছেন না তা প্রশাসনের ভেতরের ভাষ্যেই স্পষ্ট। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, পরিকল্পনাগুলোর মধ্যে তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়াও বেসামরিক অবকাঠামো সংশ্লিষ্ট লক্ষ্যবস্তু আছে। এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে দাবি করেছে, প্রেসিডেন্টের সবুজ সংকেত মিললে ইরানের সামরিক অবকাঠামোর ওপর বড় পরিসরের বিমান হামলার প্রস্তুতিও রয়েছে। হামলার পরিকল্পনা নিয়ে প্রকাশ্য প্রশ্নের জবাবে হোয়াইট হাউস সরাসরি কোনো মন্তব্য না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের দিকে ইঙ্গিত করেছে। 10 জানুয়ারি ট্রাম্প তার নিজস্ব সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, ইরানের জনগণ স্বাধীনতার পথে এগোচ্ছে এবং যুক্তরাষ্ট্র সেই আকাঙ্ক্ষাকে সমর্থন দিতে প্রস্তুত। তার ভাষায়, এমন স্বাধীনতার আশা হয়তো ইরানিরা আগে কখনো করেনি।
এই বক্তব্যকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছেন রিপাবলিকান সেনেটর ও ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র লিন্ডসে গ্রাহাম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি ইরানের জনগণের উদ্দেশ্যে বলেন, দীর্ঘদিনের দুঃসময় শেষের পথে। তার দাবি, আন্দোলনকারীদের সাহস ও দৃঢ়তা শুধু ট্রাম্প প্রশাসন নয়, বিশ্বজুড়ে স্বাধীনতাকামী মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। গ্রাহাম ইঙ্গিত দেন, ইরানে চলমান আন্দোলনের পেছনে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে। তিনি আরো বলেন, ট্রাম্পের ইরানকে আবার মহান করে তোলা বক্তব্যের অর্থ একটাই, বর্তমান নেতৃত্বের অবসান ছাড়া দেশটির ভবিষ্যৎ বদলানো সম্ভব নয়। তার মতে, আয়াতুল্লাহ আলী খামেনি ও তার ঘনিষ্ঠদের ক্ষমতায় থাকা অবস্থায় ইরান কখনোই প্রকৃত অর্থে অগ্রগতি অর্জন করতে পারবে না। তার মতে, আয়াতুল্লাহ আলী খামেনি ও তার ঘনিষ্ঠদের ক্ষমতায় থাকা অবস্থায় ইরান কখনোই প্রকৃত অর্থে অগ্রগতি অর্জন করতে পারবে না। এ অবস্থা বদলে সাহায্য আসছে, বলেন তিনি। এদিকে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপ ঘিরে আঞ্চলিক উত্তেজনাও বাড়ছে। ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে একাধিক নিরাপত্তা সূত্র। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশটির নিরাপত্তা বৈঠকগুলোতে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদিও সর্বোচ্চ সতর্কতা বলতে কি ধরনের প্রস্তুতি বোঝানো হচ্ছে সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি। এই উত্তেজনার মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, ইরানের পরিস্থিতি ও সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ নিয়েই মূলত এই আলোচনা হয়েছে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, ইরানে হামলা প্রসঙ্গে ট্রাম্প গুরুত্বের সাথে ভাবছেন, এটি কি কেবল রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল, নাকি সত্যিই নতুন এক যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে ইরান? হিজল জোবায়ের, বাংলা ভিশন। ইরানের বিক্ষোভ নাজুক দিকে মোড় নেয় আবার সামনে চলে এসেছে ৪৫ বছর ধরে নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির নাম। তাকে দেশে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছে আন্দোলনকারীদের একাংশ। ইরানের সরকার বিরোধী অসন্তোষ তৈরি হলে কেন আলোচনায় আসেন যুক্তরাষ্ট্রে আশ্রিত এই নেতা? কে এ পাহলভি? বিস্তারিত মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। ইরানের সরকার বিরোধী আন্দোলনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। দেশজুড়ে বিক্ষোভের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনকারীদের একটি অংশ খামেনি সরকারের পদত্যাগের পাশাপাশি শাহবাদের শেষ উত্তরসূরি রেজার দেশে ফেরার দাবিও তুলেছেন। প্রায় ৪৫ বছর ধরে নির্বাসিত থাকা এই যুবরাজ হঠাৎ কিভাবে ইরানের রাজনৈতিক সমীকরণে ফের গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন তা নিয়ে চলছে আলোচনা। প্রশ্ন হলো, কে এই রেজা পাহলভি? যুক্তরাষ্ট্র কি তাকে সমর্থন দিচ্ছে? ১৯৬০ সালে তেহরানে জন্ম নেয়া রেজা পাহলভি মাত্র ৯ বছর বয়সেই ক্রাউন প্রিন্স উপাধি পান। রাজপরিবারের আরামায়েশে বড় হওয়া রেজার জীবন ওলটপালট হয়ে যায় ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর। সে সময় তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসে যুদ্ধ বিমান চালনার প্রশিক্ষণে ছিলেন। ১৭ বছর বয়সে নিজের চোখের সামনে পিতার পতন দেখলেও আর দেশে ফেরার সুযোগ হয়নি তার। বাবার মৃত্যুর সময়ও উপস্থিত থাকতে পারেননি তিনি। এরপর থেকেই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে স্ত্রী সন্তান সহ বসবাস শুরু করেন। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ নতুন করে রেজাকে আলোচনায় এনেছে। ৮ জানুয়ারি তিনি দেশজুড়ে বিক্ষোভের আহ্বান জানান। পরদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে অভিযোগ করেন, খামেনি সরকার নির্বিচারে মানুষ হত্যা করছে এবং এই অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষত যুক্তরাষ্ট্রের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। তার এমন অবস্থান আন্দোলনের ভেতরে নতুন মাত্রা যোগ করেছে, তবে একই সঙ্গে তাকে ঘিরে বিতর্কও বাড়িয়েছে। বহু বছর ধরে রেজা পাহলভি গণতন্ত্র, আইনের শাসন ও নারীদের অধিকার নিয়ে সক্রিয়ভাবে কথা বলে আসছেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তিনি কখনোই বাস্তব বিকল্প হয়ে উঠতে পারেননি। তার জনপ্রিয়তা সীমিত থাকার অন্যতম কারণ হলো বিদেশি শক্তির প্রতি তার নির্ভরতা। বিশেষত ২০২৩ সালে ইসরায়েল সফর এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক তাকে তীব্র সমালোচনার মুখে ফেলেছে। তেহরানে ইসরায়েলি হামলা নিয়ে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তার বক্তব্য ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। তিনি বলেছিলেন, শাসক গোষ্ঠীকে দুর্বল করে এমন যে কোনো হামলাকে তেহরানবাসী স্বাগত জানিয়ে ইরানি জনগণ ব্যাপক সমালোচনা করেন। ইরানের চলমান পরিস্থিতি উস্কে দিতেও যুক্তরাষ্ট্র তাকে সমর্থন দিচ্ছে বলে গুঞ্জন উঠেছে। এসব তথ্য উঠে আসে বিবিসি সংবাদে।
রেজার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে একদল মনে করেন ইরানের ভেতরে রাজনৈতিক সুযোগ কাজে লাগিয়ে আসতে চান রেজা পাহলভি। অন্য দল মনে করেন বিদেশি সমর্থন তার বড় শক্তি হলেও সেটি তাকে দেশের ভেতরে অজনপ্রিয় করেছে। সব মিলিয়ে ইরানের বর্তমান অবস্থায় রেজা পাহলভি আবারও আলোচনায় এলেও তিনি আসলে কতটা প্রভাব ফেলতে সক্ষম তা এখনো অনিশ্চিত। তবে বাস্তবতা হলো বিশ্বজুড়ে বিক্ষোভ তীব্র হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে এই নির্বাসিত যুবরাজকে ঘিরে আগ্রহ ও বিতর্ক দুটোই এখন চরমে। মোরশেদ আলম, বাংলা ভিশন। একই সঙ্গে নৌমহড়া চালিয়েছে চীন, রাশিয়া, ইরান। এমন সময় এই মহড়া হলো যখন ভেনেজুয়েলার পর ইরান সহ অন্তত 5টি দেশে সম্ভাব্য মার্কিন হামলার গুঞ্জন চলছে। মহড়াটির আয়োজন করেছে মাসখানেক আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি পাওয়া দক্ষিণ আফ্রিকা। এমন অবস্থায় সমুদ্রে এই সামরিক উপস্থিতি কি শুধুই কাকতাল, নাকি সম্ভাব্য মার্কিন আগ্রাসন মোকাবেলার আগাম প্রস্তুতি? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ আফ্রিকার উপকূলে একসঙ্গে নৌমহড়া চালিয়েছে মার্কিন বিরোধী 3 শক্তি চীন, রাশিয়া ও ইরানের যুদ্ধজাহাজ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভেনিজুয়েলায় হামলা চালিয়েছেন, হুমকি দিচ্ছেন গ্রিনল্যান্ড দখলের। এমনকি মুসলিম দেশ ইরানেও আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিশ্বজুড়ে চলমান উত্তপ্ত পরিস্থিতিতে আমেরিকার শত্রু শিবিরের দেশগুলোর সামরিক উপস্থিতি নিয়ে দেখা দিয়েছে নানা রকম উদ্বেগ ও আশঙ্কা। উইল ফর পিস 2026 নামের মহড়াটির আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা বলছে এটি ব্রিক্স প্লাস জোটের একটি সাধারণ উদ্যোগ। এরপরেও প্রশ্ন উঠেছে, এটি কি নিছক প্রশিক্ষণ মহড়া? ব্রিক্স প্লাস কি রূপ নিচ্ছে সামরিক জোটে? দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ সামুদ্রিক অবস্থান সাইমন্স টাউন নৌঘাটির কাছে শুরু হয় মহড়ার কার্যক্রম। এতে অংশ নেয় চীন, রাশিয়া ও ইরান। লক্ষ্য হল সমুদ্রপথে যৌথ বাণিজ্য ও নৌ নিরাপত্তা নিশ্চিত করা। আয়োজক দেশের দাবি, ব্রিক্স প্লাসের সব সদস্যকেই প্রশিক্ষণে আমন্ত্রণ জানানো হয়েছিল। অবশ্য এটিকে সাধারণ সামরিক মহড়া হিসেবে মানতে নারাজ অনেক বিশ্লেষক। তাদের দাবি, ইরানের সঙ্গে ওয়াশিংটনের টানাপোড়েন, ট্রাম্পের সাম্প্রতিক আক্রমণাত্মক ও আগ্রাসী অবস্থানের প্রেক্ষাপটে যুদ্ধজাহাজ নিয়ে যৌথ প্রশিক্ষণ আলাদা অর্থ বহন করছে। সরাসরি যুদ্ধের প্রস্তুতি বলা না হলেও এর মধ্য দিয়ে শক্তি প্রদর্শন করছে চীন, রাশিয়া ও ইরান। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ডলার, নিষেধাজ্ঞা ও সামরিক জোট দিয়ে বিশ্বকে নিয়ন্ত্রণে রাখতে চায়। ব্রিক্স প্লাস জোটভুক্ত দেশগুলো সেই একক নিয়ন্ত্রণ ভাঙতে চাচ্ছে। অর্থনৈতিক জোটের সীমানা ছাড়িয়ে ব্রিক্স ধীরে ধীরে সামরিক ও রাজনৈতিক শক্তি হিসেবেও সামনে আসছে, হয়ে উঠছে বিশ্বব্যাপী আমেরিকার প্রভাবের বিরুদ্ধে একটি বিকল্প শক্তির মঞ্চ। আর এ কারণেই ব্রিক্স প্লাসের প্রতিটি বৈঠক, প্রতিটি সামরিক মহড়া থাকে ওয়াশিংটনের নজরে। ইরান, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা, চীনের সঙ্গে বাণিজ্য ও প্রযুক্তি যুদ্ধের মতো ঘটনার জেরে ব্রিক্স প্লাসকে সন্দেহের চোখে দেখছে আমেরিকা। দক্ষিণ আফ্রিকার সমুদ্রে যৌথ নৌমহড়া এই টানাপোড়েনকে আরও প্রকাশ্যে এনে দিচ্ছে। ব্রিক্স জোট শুরু হয়েছিল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই 5টি দেশ নিয়ে। পরে বড় হয়ে এটি রূপ নেয় ব্রিক্স প্লাসে। নতুন করে জোটে যুক্ত হয় ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশ। বাস্তবে পশ্চিমাদের বিকল্প হিসাবে দাঁড়ানো এই জোটের মূল চালিকা শক্তি চীন। বিশাল অর্থনীতি, বৈশ্বিক বাণিজ্য নেটওয়ার্ক আর কূটনৈতিক প্রভাব দিয়ে বেইজিং এই জোটকে নেতৃত্ব দিচ্ছে। ব্রিক্সের লক্ষ্য স্পষ্ট, পশ্চিমা নিয়ন্ত্রিত ব্যবস্থার বাইরে একটি ব্লক তৈরি করা, যেখানে আমেরিকার নির্দেশ চলবে না। চীন, রাশিয়া আর ইরানের যৌথ সামরিক প্রশিক্ষণ নতুন কিছু নয়। গত কয়েক বছর ধরে তারা ওমান উপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগরে একাধিকবার একসঙ্গে নৌমহড়া চালিয়েছে। এসব কার্যক্রম প্রমাণ করেছে রাষ্ট্রগুলো প্রয়োজনে একসঙ্গে কাজ করতে জানে। আর এখানেই আসে যুক্তরাষ্ট্রের জন্য আসল চাপ। আলাদা আলাদাভাবে চীন, রাশিয়া বা ইরানকে মোকাবেলা করতে পারলেও 3টি দেশকে একসঙ্গে সামলাতে পারবে না ওয়াশিংটন। আমেরিকা বিরোধী ব্লক আগামীতে আরও জোটবদ্ধ হবে। সাম্প্রতিক মহড়াটি যেন সেই বাস্তবতারই আরেকটি সতর্ক সংকেত। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ভেনেজুয়েলার তেল খাত নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে বিনিয়োগের প্রস্তাব দিলেও তেমন আগ্রহ দেখাচ্ছেন না মার্কিন তেল কোম্পানিগুলো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে দেশটির জনগণের পাশে ওয়াশিংটনের থাকার আশ্বাস মিললেও পরিস্থিতি দিচ্ছে ভিন্ন বার্তা।
নিকটতম প্রতিবেশী পুয়ের্তো রিকোয় চলছে মার্কিন রিজার্ভ সেনাদের জোরদার মহড়া। এদিকে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো তার নোবেল পুরস্কার ট্রাম্পের সাথে ভাগাভাগির ইচ্ছা প্রকাশ করলেও বাদ সেধেছে নোবেল কমিটি। বিস্তারিত সঞ্জিদা ইসলাম তন্নির রিপোর্টে। ভেনেজুয়েলায় আকস্মিক সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পরেই দেশটির বিশাল তেলের মজুদ নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই তেল ভান্ডারের কারণেই যেন বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তেল কোম্পানিগুলোকে ভেনেজুয়েলায় বিনিয়োগের প্রস্তাব দিলেও তেমন সাড়া পাচ্ছেন না। কিন্তু কেন ভেনেজুয়েলার তেল শিল্পে বিনিয়োগে অনীহা কোম্পানিগুলোর? গেল শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন তেল কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন ট্রাম্প। প্রস্তাব দেন ভেনেজুয়েলায় অন্তত $100 বিলিয়ন বিনিয়োগের। তার এই প্রস্তাবে কোনো ইতিবাচক সাড়া তো মেলেইনি, বরং এক কর্মকর্তা বলেন ভেনেজুয়েলা এখন বিনিয়োগের অনুপযোগী। দেশটিতে জ্বালানি তেলের বিশাল মজুদ থাকলেও বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে সেখানে বিনিয়োগ না করার সিদ্ধান্ত জানিয়েছে বড় বড় কোম্পানিগুলো। এদিকে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো মনে করেন ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। নিজের নোবেল পুরস্কারটি ট্রাম্পকে দিয়ে দেওয়ার ঘোষণাও দেন, তবে তাতে ভেটো দিয়েছে খোদ নোবেল কমিটি। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নোবেল পুরস্কার প্রদানের সিদ্ধান্ত চূড়ান্ত এবং স্থায়ী। নোবেল ফাউন্ডেশন আইন অনুযায়ী এটি পরিবর্তনের অনুমতি নেই। এসব নানাবিধ চাপের মধ্যেও ভেনেজুয়েলার জনগণের পাশে থাকার কথা জানিয়েছেন ট্রাম্প। মাদুরোকে বন্দির পর দেশটির রাজনৈতিক বন্দীদের মুক্তি পাওয়ার খবর প্রকাশ করেছেন নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে। সেখানে ট্রাম্প আরও বলেন তিনি ভেনেজুয়েলার জনগণকে ভালোবাসেন। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে আবারও সুখী ও ধনী রাষ্ট্র হিসেবে তৈরি করতে কাজ করছে। তবে মুখে ভেনেজুয়েলানদের সমর্থন করেন বললেও ট্রাম্পের নির্দেশে এখনও দেশটির উত্তর উপকূলের পুয়ের্তো রিকোতে মহড়া চালিয়ে যাচ্ছে মার্কিন রিজার্ভ সেনারা। প্রেসিডেন্টের নির্দেশ পেলে যে কোনো স্থানে অভিযান চালাতে প্রস্তুত রয়েছে বাহিনীটি। এ অবস্থায় ভেনেজুয়েলার ওপর নতুন কোনো আগ্রাসনের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নতুন হামলার শঙ্কা বা ট্রাম্পের ভেনেজুয়েলা নিয়ন্ত্রণে নেয়ার হুমকি কিছুই দমাতে পারছে না মাদুরো সমর্থকদের। আটকের এক সপ্তাহ পরেও রাজধানী কারাকাসে প্রেসিডেন্টের মুক্তির দাবিতে বিক্ষোভ করছে তার অনুসারীরা। ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেশটির সীমান্ত পেরিয়েছে আগেই। তারই ধারাবাহিকতায় দক্ষিণ আমেরিকার দেশ মেক্সিকোতেও চলছে ট্রাম্প বিরোধী আন্দোলন। এ সময় ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘন করার নিন্দা জানান আন্দোলনকারীরা। পাশাপাশি অবিলম্বে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবি জানান। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ভারতের নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন সভাপতি আসাদুদ্দিন ওয়েসির বক্তব্য। মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারণায় তিনি দাবি করেছেন একদিন হিজাব পরা নারী হবেন ভারতের প্রধানমন্ত্রী। তার এই মন্তব্য নিয়ে পাল্টাপাল্টি যুক্তিতর্কে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক অঙ্গন। মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। একদিন হিজাব পরা নারীরাই ভারতের প্রধানমন্ত্রী হবেন, এই দাবি তুলে ভোটমঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি। আগামী 15 জানুয়ারি ভারতের মহারাষ্ট্রে পৌরসভা নির্বাচন। এর আগে 11 জানুয়ারি রাজ্যটির সোলাপুরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে ওয়েসি বলেন, বিজেপি যে হিজাবকে ঘৃণা করে সেই হিজাব পরা নারীরাই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন। ভারতের সংবিধান সেই অধিকার দেয়। বিজেপির হিজাব বিরোধী অবস্থানের সমালোচনায় ওয়েসির এই বক্তব্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি করেছে। ওয়েসি দাবি করেন ভারতের সংবিধান যে কোনো নাগরিককে প্রধানমন্ত্রী হওয়ার অধিকার দেয়, তিনি হিজাব পরুন বা না পরুন। পাকিস্তানের সংবিধানের উদাহরণ টেনে তিনি বলেন, ওখানে নির্দিষ্ট ধর্ম ছাড়া কেউ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারেন না, কিন্তু ভারতে আম্বেদকরের সংবিধানে সব নাগরিককে সমান অধিকার দিয়েছে। তিনি আরও বলেন, হয়তো দেখার সৌভাগ্য হবে না, কিন্তু সময় একদিন বদলাবে, হিজাব পরা নারীরাই হবে ভারতের প্রধানমন্ত্রী।
বিজেপির তীব্র সমালোচনা করে ওয়েসি অভিযোগ করেন, ক্ষমতাসীন দল মুসলিম বিদ্বেষ ছড়িয়ে ভোটের মেরুকরণ করছে। যে ঘৃণা ছড়ানো হচ্ছে তা বেশি দিন টিকবে না। ওয়েসির এমন বক্তব্যের জবাবে পাল্টা ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। দলের একজন নেতা অনিল বন্দে তার বক্তব্যে দায়িত্বহীন আখ্যা দিয়ে বলেন, ওয়েসি অর্ধসত্য বলেছেন। সব মিলিয়ে ওয়েসির হিজাব পরা নারী প্রধানমন্ত্রী হতে পারেন এমন বক্তব্য শুধু স্থানীয় নির্বাচনী মাঠেই নয়, বরং ভারতের সামগ্রিক রাজনীতিতে তৈরি করেছে নানামুখী আলোচনা সমালোচনা। মোর্শেদ আলম, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে বন্দুকধারীর গুলিতে অন্তত 6 জন নিহত হয়েছেন। ক্লে কাউন্টিতে ঘটনার পরদিন সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ক্লে কাউন্টির পুলিশ কর্মকর্তা এডি স্কট সংবাদ সম্মেলনে জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার রাতে 3টি আলাদা স্থানে হামলা চালায় সন্দেহভাজন বন্দুকধারী। ধারণা করা হচ্ছে হামলাকারী 24 বছর বয়সী ডারিকা মোর প্রথমে তার বাবা, ভাই ও পরে চাচাকে গুলি করে। পরে ট্রাক নিয়ে এক আত্মীয়ের বাসায় যান। সেখানে 7 বছর বয়সী শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার পরে তাকেও গুলি করা হয়। নৃশংসের ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোক আর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।